জননের মধ্যে অযৌন জনন এবং উদ্ভিদের অঙ্গজ জনন সম্পর্কে আমরা আগের ক্লাসগুলোতে পড়েছি। আজকের ক্লাসে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে যৌনক্রম। যৌনক্রম কাকে বলে সেটা আমরা প্রথমে দেখব। যৌনক্রমের সংজ্ঞা বললে আমাদের বলতে হবে যে জীবের জীবনচক্রে হ্যাপ্লয়েড যৌন বা লিঙ্গধর দশা এবং ডিপ্লয়েড যৌন বা রেণুধর দশার পর্যায়ক্রমিক আবর্তনকে যৌনক্রম বলে। এবার এই হ্যাপ্লয়েড যৌন আর ডিপ্লয়েড যৌন কি, এটা আমাদের তাহলে জানতে হবে। প্রথমে হ্যাপ্লয়েড যৌন হচ্ছে যে যখন আগে বলে নি ডিপ্লয়েড যৌন কাকে বলে। আমরা জানি যে কোনো উন্নত শ্রেণীর উদ্ভিদ বা জীব তারা ডিপ্লয়েড অর্গানিজম বা তাদের মধ্যে ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে তাদের কোষে। ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম যুক্ত যে জীব তাদের জীবনচক্রের যে দশায় জীবের দেহে ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে তাদেরকে আমরা বলি ডিপ্লয়েড যৌন, সেই অংশটাকে আমরা বলি ডিপ্লয়েড যৌন। আর এই এখান থেকে গ্যামেট উৎপন্ন হয়, গ্যামেট উৎপন্ন হওয়ার সময় সেখানে দেখেছো হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে, অর্থাৎ প্রত্যেকটা ক্রোমোজোমের একটা করে কপি থাকে। তাহলে জীবের জীবনচক্রের যে দশায় তার কোষের মধ্যে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম উপস্থিত থাকে তাকে আমরা বলবো হ্যাপ্লয়েড যৌন। তাহলে হ্যাপ্লয়েড যৌন অর্থাৎ জীবনচক্রের যে দশায় জীবের কোষে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম উপস্থিত থাকে এবং অর্থাৎ প্রত্যেকটা ক্রোমোজোমের একটা করে কপি থাকে তাকে হ্যাপ্লয়েড যৌন বলে। আর ডিপ্লয়েড যৌন হচ্ছে জীবের জীবনচক্রের যে দশায় জীবের কোষের মধ্যে ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে, অর্থাৎ প্রত্যেকটা ক্রোমোজোমের দুটো করে কপি থাকে, তাকে ডিপ্লয়েড যৌন বলে। লিঙ্গধর দশা বা স্পোরোফাইটিক ফেজ জেনারেশন আর লিঙ্গধর দশা বা গ্যামেটোফাইটিক জেনারেশন এবং রেণুধর দশা বা স্পোরোফাইটিক জেনারেশন কাকে বলে? লিঙ্গধর দশা হচ্ছে উদ্ভিদের বা জীবের যে দশায় গ্যামেট উৎপন্নকারী যে দশা সেটাকে আমরা বলি লিঙ্গধর দশা, আর রেণু উৎপাদনকারী দশাকে আমরা বলি রেণুধর দশা। তাহলে জীবের জীবনচক্রে হ্যাপ্লয়েড যৌন বা লিঙ্গধর দশায় এবং ডিপ্লয়েড যৌন বা রেণুধর দশার পর্যায়ক্রমিক আবর্তন, মানে একবার লিঙ্গধর দশা, তার থেকে রেণুধর দশা, আবার তার থেকে লিঙ্গধর দশা, আবার তার থেকে রেণুধর দশা, এইভাবে পর্যায়ক্রমিক আবর্তনকে আমরা যৌনক্রম বলি। আমরা যখন উদাহরণের সাহায্যে যৌনক্রমটা দেখব তখন এই জিনিসটা তোমাদের কাছে আরো বেশি পরিষ্কার হবে। এবার আমরা কতগুলো তথ্য আমরা এখন দেখে নেব যেগুলো তোমাদের যৌনক্রম পড়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের মনে রাখতে হবে। প্রথম হচ্ছে যে যৌন জননকারী জীব মাত্রেই যৌনক্রম দেখা যায়, অর্থাৎ যে জীব যৌন জনন সম্পন্ন করে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা যৌনক্রম দেখতে পাই। কিভাবে? নিজেরাই ভেবে দেখো। যৌন জননকারী জীব মানে কি? তারা গ্যামেট উৎপন্ন করবে, তাই তো? তাহলে গ্যামেটে ক্রোমোজোম সংখ্যা জনিত্রী কোষের অর্ধেক হবে, অর্থাৎ জনিত্রী কোষ ডিপ্লয়েড হয়। আমরা বলেছি সাধারণভাবে উন্নত শ্রেণীর উদ্ভিদ প্রাণীর ক্ষেত্রেই যৌন জনন দেখতে পাই এবং তারা সবাই ডিপ্লয়েড অর্গানিজম হয়। তাহলে সেখান থেকে যে গ্যামেট তৈরি হবে, গ্যামেটে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকবে, তাহলে গ্যামেটটা হ্যাপ্লয়েড যৌন হবে বা লিঙ্গধর দশার মধ্যে পড়বে। তাহলে লিঙ্গধর দশা হলো গ্যামেট। এরপরে সেই যৌন জননের সময় পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট নিষিক্ত হবে, নিষিক্ত হবার ফলে তৈরি করবে জাইগোট। তাহলে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট নিষিক্ত হয়ে যখন জাইগোট তৈরি করছে সেটা 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট হবে বা ডিপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট হবে, তাহলে সেটা হলো ডিপ্লয়েড যৌন, তাই তো? এখানে দেখো আমরা দেখছি এটা হচ্ছে জনিত্রী কোষ, এখানে 2n সংখ্যক ক্রোমোজোম রয়েছে, এটাও আর একটা জনিত্রী কোষ, জনিত্রী জীব, তাতেও 2n সংখ্যক ক্রোমোজোম রয়েছে। এর থেকে যে গ্যামেট উৎপন্ন হলো সেই গ্যামেট উৎপন্ন হলো n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। এখান থেকেও যে গ্যামেট উৎপন্ন হলো সেটাও হলো n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট, মানে হ্যাপ্লয়েড। তাহলে এটা হচ্ছে ডিপ্লয়েড, এটা হচ্ছে হ্যাপ্লয়েড।
আবার এরপরে কি হচ্ছে না, এই গ্যামেট দুটো মিলিত হচ্ছে নিষেকের মাধ্যমে, নিষেক পদ্ধতিতে মিলিত হচ্ছে এবং মিলিত হয়ে যেটা তৈরি করছে জাইগোট, সেটাও 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। এখান থেকে n আসছে, এখান থেকে n আসছে, তাহলে এটা হচ্ছে ডিপ্লয়েড। তাই তো, তাহলে এটা হচ্ছে জাইগোট, এগুলো গ্যামেট, আর এটা হচ্ছে জনিত্রী জনু। আমি মেল আর ফিমেল হিসেবে দেখিয়ে রাখলাম। তাহলে এখানে দেখতে পাচ্ছি, তাহলে জনিত্রী জনু ডিপ্লয়েড ছিল, গ্যামেটটা হ্যাপ্লয়েড হলো, নিষেক হলো, জাইগোট যেটা তৈরি হলো সেটা ডিপ্লয়েড। তাহলে এটা যৌন জননে এটা সম্পন্ন হচ্ছে। তাহলে যৌন জননকারী জীবের ক্ষেত্রে অবশ্যই ডিপ্লয়েড জনু থাকবে, যেটা জনিত্রী জনু এবং জাইগোট সেটা ডিপ্লয়েড, এবং গ্যামেট অবশ্যই উৎপন্ন হবে যৌন জননে, তাহলে সেটা হ্যাপ্লয়েড। তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোনো যৌন জননের ক্ষেত্রে, যৌন জননকারী জীবের ক্ষেত্রে আমরা হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড এই দুটো জনই দেখতে পাবো। অর্থাৎ এই ডিপ্লয়েডটা কি হবে, তারপর জাইগোট, এই জাইগোটটা আবার অপত্য জীব তৈরি করবে, যেটা আবার যৌন জননের জন্য গ্যামেট উৎপন্ন করবে। তাহলে ডিপ্লয়েড, অ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড, এভাবে এই দুটো পর্যায়ক্রমিক আবর্তন ঘটতে থাকবে। তাহলে যে কোনো যৌন জননকারী জীবের ক্ষেত্রে আমরা দেখলাম যে সেখানে কিন্তু যৌনক্রম সম্পন্ন হয়। কিন্তু কিন্তু যৌন জননকারী জীব মাত্রেই যৌনক্রম দেখা গেলেও সুস্পষ্ট যৌনক্রম কিন্তু দেখা যায় ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা নামক উদ্ভিদ গোষ্ঠীতে বা মস ও ফার্ন জাতীয় উদ্ভিদে। কারণ অনেক সময় যৌন জননকারী জীবের ক্ষেত্রে দেখা যায় যে শুধুমাত্র গ্যামেটটাই হ্যাপ্লয়েড জনু, আর বাকি পুরো অংশটাই হচ্ছে শুধুমাত্র গ্যামেটের, যে পুংগ্যামেটের কোষ, শুক্রাণু এবং ডিম্বাণু, এই দুটোই শুধুমাত্র হ্যাপ্লয়েড জনুর মধ্যে পড়ছে, শুধু একমাত্র একটা কোষ, এবং সেটাও অনেক সময় উদ্ভিদ দেহের বা জীব দেহের ভেতরে তৈরি হয় বলে সেটাকে আমরা দেখতেও পাই না, বাইরে থেকে সুস্পষ্টভাবে বুঝতেও পারি না। এবং সেই ক্ষেত্রে আমরা এখান থেকে কিন্তু সুস্পষ্ট যৌনক্রম এটাকে আমরা বলবো না, যৌনক্রম দেখা গেলেও সেটাকে সুস্পষ্ট যৌনক্রম বলবো না। সুস্পষ্ট যৌনক্রম আমরা দেখতে পাই ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা উদ্ভিদ গোষ্ঠীতে, মস এবং ফার্ন জাতীয় উদ্ভিদে। সেটা কিভাবে দেখতে পাই আমরা, সুস্পষ্ট যৌনক্রম কেন বলি, সেটা আমাদের সিলেবাসে ফার্নের যৌনক্রম আছে। সেই জন্য যখন আমরা ফার্নের যৌনক্রমটা এর পরে পড়বো তখন আমরা দেখব যে কিভাবে সেখান থেকে দেখবো যে কি কেন বলছি যে সেখানে সুস্পষ্ট যৌনক্রম দেখতে পাওয়া যায়। এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে যে যৌনক্রমের জন্য মাইটোসিস এবং মিওসিস দু ধরনের কোষ বিভাজনই সম্পন্ন হতে হবে। এটাও কিন্তু মনে রাখবে তোমরা যে যৌনক্রমের জন্য কিন্তু মাইটোসিস এবং মিওসিস দু ধরনের কোষ বিভাজনই সম্পন্ন হতে হবে। কেন মাইটোসিস এবং মিওসিস দু ধরনেরই সম্পন্ন হতে হবে সেটা আমরা দেখে নিই। এখানে দেখো, এই যে জনিত্রী জনু, এটা ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম, তাহলে সেখান থেকে যখন হ্যাপ্লয়েড সংখ্যক গ্যামেট, ক্রোমোজোম বিশিষ্ট গ্যামেট উৎপন্ন হলো, তবে অবশ্যই এখানে মিওসিস হয়েছে। মিওসিস কোষ বিভাজনের ফলেই জনিত্রী কোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষ উৎপন্ন হয়। তাহলে যখন ডিপ্লয়েড জনিত্রী জনু থেকে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয়েছে তখন অবশ্যই সেখানে মিওসিস কোষ বিভাজন হতে হয়েছে, তাই তো। আবার এই জাইগোটটা থেকে যখন আবার গ্যামেট উৎপন্ন হবে, এটা পরিণত হতে গেলে এখান থেকে যখন অপত্য জীব তৈরি হয়েছে, এই জনিত্রী জনু থেকে, এই জাইগোট থেকে যখন অপত্য তৈরি হয়েছে, অপত্য জীব তৈরি হয়েছে, যা কিনা তারপর পরিণত জীবে পরিণত হয়েছে, সেই সময়ের জন্য কোষ বিভাজন হয়েছে, এবং সেই কোষ বিভাজন কিন্তু অবশ্যই মাইটোসিস।
তাহলে দেখতে পাচ্ছি আমরা যে যৌনক্রম হতে গেলে যেহেতু হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড যৌনুর পর্যায়ক্রমিক আবর্তন হতে হয়, সেই জন্য অবশ্যই সেখানে মিওসিস এবং মাইটোসিস দু ধরনের কোষ বিভাজনই সেখানে সম্পন্ন হতে হবে। এর পরের যে দুটো ইনফরমেশন দেখবো সেটা আমরা উদাহরণটা বলার পরে আরো ভালো বুঝতে পারবে। এখন শুধু জেনে রাখো যে জাইগোট হলো রেণুধর দশার প্রথম কোষ। দেখতে পাচ্ছ এখানে যে জাইগোটটা তৈরি হয়েছে হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড তৈরি হচ্ছে জাইগোটের মাধ্যমে, কাজেই জাইগোটটাই হচ্ছে ডিপ্লয়েড যৌনু বা রেণুধর দশা। ডিপ্লয়েডটা মূলত রেণুধর দশাই হয়ে থাকে। তাহলে জাইগোট হলো রেণুধর দশার প্রথম কোষ, আর রেণু হলো লিঙ্গধর দশার প্রথম কোষ। এখানে যেহেতু আমরা শুধুমাত্র যৌন জননটা দেখিয়েছি তোমাদের, আমি যেটা করে দেখালাম সেখানে আমরা দেখতে পাচ্ছি না যে রেণু হলো লিঙ্গধর দশার প্রথম কোষ, সেটা আমরা দেখব একটু পরে। তাহলে প্রথমে আমরা দেখছি যে এইটা দেখে নিলাম, এগুলো মনে রাখলাম যে জীবের জীবনচক্রের হ্যাপ্লয়েড যৌনু বা লিঙ্গধর দশা এবং ডিপ্লয়েড যৌনু বা রেণুধর দশার পর্যায়ক্রমিক আবর্তনকে যৌনক্রম বলে। যৌন জননকারী জীব মাত্রেই যৌনক্রম দেখা যায়, তবে সুস্পষ্ট যৌনক্রম দেখা যায় ব্রায়োফাইটা বা মস এবং টেরিডোফাইটা বা ফার্ন জাতীয় উদ্ভিদে। যৌনক্রমের জন্য মাইটোসিস এবং মিওসিস দু ধরনের কোষ বিভাজনই সম্পন্ন হতে হয়। জাইগোট হলো রেণুধর দশার প্রথম কোষ, আর রেণু হলো লিঙ্গধর দশার প্রথম কোষ। আমাদের সিলেবাসে ফার্নের যৌনক্রম আছে, তাহলে এখানে আমরা দেখছি ফার্নের যে ফার্ন গাছ যেটা আমরা দেখে থাকি, তোমরা যে দেখেছো ইটের খাঁজে বা স্যাঁতে জায়গায় যে ফার্ন গাছগুলো তোমরা প্রত্যেকেই দেখেছো, সেই ফার্ন গাছগুলো যে গাছটা আমরা দেখে থাকি ফার্নের এইরকম দেখতে, সেই ফার্নের গাছটা কিন্তু স্পোরোফাইটিক জেনারেশন। তারা কিন্তু স্পোরোফাইটিক বা রেণুধর উদ্ভিদ, সেটা রেণুধর উদ্ভিদ, অর্থাৎ তার ক্রোমোজোম, যেটা ডিপ্লয়েড যৌনু, তার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 2n। তাহলে এখান থেকেই তাহলে আমাদের জীবনচক্র যেটা দেখবো সেটা এখান থেকেই শুরু করি। যেহেতু এটা একটা চক্রের আকারে হয়, যে কোনো জায়গা থেকেই করা যায়, কিন্তু যেহেতু আমরা যে মূল উদ্ভিদ দেহটা দেখি সেটা যেহেতু ফার্ন উদ্ভিদটা, সেটা যেহেতু স্পোরোফাইটিক উদ্ভিদ, স্পোরোফাইট, সেই জন্য আমরা সেই রেণুধর উদ্ভিদ থেকেই আমরা এই চক্রটা শুরু করব। তাহলে এখানে দেখো ফার্ন রয়েছে উদ্ভিদটা, তার পাতার নিচে সোরাস হয়েছে। তোমাদের আগের দিন ছবি দেখিয়েছিলাম যখন অযৌন জনন পড়িয়েছি রেণু উৎপাদন পদ্ধতিতে। তাহলে পাতার নিচে থাকছে সোরাস। সেই সোরাস বলেছিলাম যে সেখানে অনেকগুলো রেণুস্থলী থাকে। এই সোরাসের সেকশন কাটার পর পাতার যদি আমরা প্রস্থচ্ছেদ করি তাহলে আমরা এরকম ভাবে দেখতে পাবো। তাহলে এখানে দেখো এই যে এইগুলো, এটা এই পুরোটা হচ্ছে সোরাস, এই পুরোটা হচ্ছে সোরাস, আর তার মধ্যে এগুলো হচ্ছে রেণুস্থলীগুলো। তাহলে সেই সোরাসের মধ্যে থাকছে রেণু মাতৃকোষ, রেণুস্থলীর মধ্যে থাকছে রেণু মাতৃকোষ। সেই রেণু মাতৃকোষটাও 2n, যেহেতু এটা এই রেণুধর উদ্ভিদের মধ্যে রয়েছে, সেই জন্য এই রেণু মাতৃকোষটাও 2n। তারপর সেই রেণু মাতৃকোষে মিওসিস সম্পন্ন হলো, অর্থাৎ কিনা ক্রোমোসোম সংখ্যা অর্ধেক হয়ে গেল, তাহলে রেণু উৎপন্ন হলো, তাই তো? তাহলে আমরা আগেরটাতে যে দেখেছিলাম, যে পড়েছিলাম যে রেণু হলো লিঙ্গধর দশার প্রথম কোষ, সেটা এখানে বুঝতে পারছো। তাহলে এই দেখো n, এর আগে রেণু মাতৃকোষ অব্দি কিন্তু 2n ছিল, ডিপ্লয়েড যৌনু। তাহলে এখানে রেণুতে প্রথম হ্যাপ্লয়েড যৌনু তৈরি হলো। তাহলে দেখা যাচ্ছে যে রেণু হচ্ছে হ্যাপ্লয়েড দশার বা লিঙ্গধর দশার প্রথম কোষ হচ্ছে রেণু। রেণুটা অঙ্কুরিত হলো, অঙ্কুরিত হয়ে এই যে উদ্ভিদটা তৈরি করছে একটা দেখো হার্ট শেপের, এই হার্ট শেপের এই উদ্ভিদটা হচ্ছে লিঙ্গধর উদ্ভিদ, এবং এটাকে ফার্নের ক্ষেত্রে বলা হয় প্রোথ্যালাস। এটাকে বলা হচ্ছে প্রোথ্যালাস। এই লিঙ্গধর উদ্ভিদ তৈরি হচ্ছে বা প্রোথ্যালাস তৈরি হচ্ছে, যেই প্রোথ্যালাসেরও ক্রোমোজোম সংখ্যা হচ্ছে হ্যাপ্লয়েড, কারণ যেহেতু সেটা রেণুটা বারবার করে মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে এই প্রোথ্যালাসটা গঠন করেছে। এই প্রোথ্যালাসের মধ্যে তৈরি হয়, এই প্রোথ্যালাসের মধ্যে একদিকে যেমন তৈরি হয় অ্যান্থেরিডিয়াম, যেটা কিনা পুংধানী বলতে পারো, এবং আর একটা তৈরি হয় আর্চিগোনিয়াম, বা যেটাকে আমরা স্ত্রীধানী বলতে পারি। এখানে দেখো পুংধানী এবং স্ত্রীধানী বলেছে। ফার্নের ক্ষেত্রে এই পুংধানীটাকে বলা হয় অ্যান্থেরিডিয়াম, আর স্ত্রীধানীটাকে বলা হয় আর্চিগোনিয়াম। এই পুংধানীর মধ্যে বা অ্যান্থেরিডিয়ামের মধ্যে তৈরি হয় শুক্রাণু বা পুংগ্যামেট, সেটাও n,
এবং এই স্ত্রীধানীর মধ্যে তৈরি হয় ডিম্বাণু বা এগ। তাহলে এটাও এন, এটাও কিন্তু হ্যাপ্লয়েড। এখানে দেখো যেহেতু প্রোথ্যালাসটা হ্যাপ্লয়েড, সেই জন্য এখানে কিন্তু এই গ্যামেট উৎপন্নের সময় কোনো মিওসিস সম্পন্ন হলো না, এবং এই গ্যামেট দুটো এবার নিষেক হচ্ছে, নিষেক হয়ে এখানে জাইগোট তৈরি করছে, যেটা কিন্তু আবার 2n। তাহলে আমরা যে আগেরটাতে পড়েছিলাম যে জাইগোট হলো রেণুধর দশার প্রথম কোষ, সেটা এখানে বুঝতে পারলে যে এখানে জাইগোট তৈরি হচ্ছে যেটা রেণুধর দশার প্রথম কোষ, এবং সেই জাইগোটটা বিভাজিত হয়ে ভ্রূণ তৈরি করছে, এবং তারপরে সেই অঙ্কুরিত ভ্রূণটা আবার উদ্ভিদটা ফার্নটা তৈরি করছে। তাহলে এটা হলো পুরো ফার্নের জীবনচক্র, যার মধ্যে দেখো এই জাইগোট থেকে আরম্ভ করে রেণু মাতৃকোষ অব্দি এই দিকের যে অংশটা রয়েছে সেখানের প্রত্যেকটা দশায়, প্রত্যেকটা স্টেজে কিন্তু ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 2n। তাহলে যেহেতু এই সবকটা জায়গাতে আমরা 2n সংখ্যক ক্রোমোজোম দেখতে পাচ্ছি, সেই জন্য এই অংশটাকে আমরা জীবনচক্রের এই অংশটাকে আমরা বলবো রেণুধর দশা বা ডিপ্লয়েড জোন। আর এখানে দেখো যখন রেণু তৈরি হলো, তার থেকে লিঙ্গধর উদ্ভিদ বা প্রোথ্যালাস তৈরি হলো, সেখান থেকে পুংধানী, স্ত্রীধানী, শুক্রাণু, ডিম্বাণু তৈরি হলো, এই অংশটা কিন্তু হ্যাপ্লয়েড বা লিঙ্গধর দশা। যেহেতু শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হচ্ছে, সেই জন্য এটাকে লিঙ্গধর দশা বলছে। তাহলে এই অংশটা হচ্ছে জীবনচক্রের এই অংশটা হচ্ছে লিঙ্গধর দশা। সেই জন্য এটাকে এখানে দেখো, তার মানে এখানে এটাকে যদি দেখি আমরা চক্রের আকারে দেখেছি, কারণ এই রেণুধর দশা আর লিঙ্গধর দশা, রেণুধর দশা, লিঙ্গধর দশা, এই পুরোটা কিন্তু এরকম পর্যায়ক্রমিক ভাবে আবর্তিত হচ্ছে, সেই জন্যই এটাকে আমরা যৌনুক্রম বলবো। ঠিক আছে, একটা জিনিস বলতে তোমাদের মিস করে গেছি, সেটা হচ্ছে যে এই যে জাইগোট থেকে শুরু হলো, জাইগোট থেকে রেণু মাতৃকোষ অব্দি, এইখানে দেখো প্রত্যেকটা স্টেজে 2n সংখ্যক ক্রোমোজোম রয়েছে, সেই জন্য এটাকে ডিপ্লয়েড জনু বলা হয়। কিন্তু এই জনুটাতে যেহেতু রেণু উৎপন্ন হচ্ছে, এই দশায় শেষ পর্যন্ত যেহেতু রেণু উৎপন্ন হচ্ছে, সেই জন্য কিন্তু এই দশাটার নাম রেণুধর দশা। আর এখানে রেণু উৎপন্ন হওয়ার পর থেকে যে নিষেক পর্যন্ত এইখানে এই দশায় n সংখ্যক ক্রোমোজোম থাকছে, সেই জন্য এটা হ্যাপ্লয়েড জনু। কিন্তু যেহেতু এখানে গ্যামেট উৎপন্ন হচ্ছে এই দশাতে, সেই জন্য এটাকে বলা হচ্ছে গ্যামেটোফাইটিক জেনারেশন, বা যেটাকে বাংলা করলে দাঁড়ায় লিঙ্গধর দশা। তাহলে এই কারণে যেহেতু রেণু উৎপন্নকারী দশা এটা, সেই জন্য এটার নাম রেণুধর দশা, যেটাতে ক্রোমোজোম সংখ্যা 2n বলে এটাকে ডিপ্লয়েড জনুও বলা হচ্ছে। আর যেহেতু এই দশাতে রেণু থেকে যে দশাটা শুরু হচ্ছে, সেই দশাতে যেহেতু গ্যামেট উৎপন্ন হচ্ছে, সেই জন্য এটাকে গ্যামেটোফাইটিক দশা বা লিঙ্গধর দশা বলা হচ্ছে। এবং এখানে ক্রোমোজোম সংখ্যা n থাকছে বলে, বা হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে বলে, এই দশাটাকে হ্যাপ্লয়েড জনু বলা হচ্ছে। তাহলে বুঝতে পেরেছো যে কেন এখানে সুস্পষ্ট জনক্রম বললাম? কারণ এখানে দেখো লিঙ্গধর উদ্ভিদ যেমন রয়েছে, লিঙ্গধর উদ্ভিদ রয়েছে যেমন প্রোথ্যালাস, তেমনি রেণুধর উদ্ভিদ রয়েছে, তাই তো? কাজে শুধুমাত্র লিঙ্গধর দশাটা শুধুমাত্র গ্যামেটে সীমাবদ্ধ নয়, সেই জন্য এখানে আমরা এখানে বলবো যে সুস্পষ্ট যৌনক্রম দেখতে পাওয়া যায়। এবার তোমরা দেখে নাও যে ফার্নের যৌনক্রম সাধারণভাবে পর্যায়চিত্রের মাধ্যমে তোমাদের পরীক্ষায় লিখতে দেয়। সেটা লিখতে দিলে তোমরা ঠিক কিভাবে লিখবে সেটা আমি এখানে তোমাদের লিখে দেখাচ্ছি, তোমরা সেটা খাতায় কপি করে নাও। যেহেতু এই ফার্ন উদ্ভিদটা স্পোরোফাইট, সেই জন্য আমরা এখানে প্রথমে লিখব রেণুধর উদ্ভিদ, ব্র্যাকেটে ফার্ন উদ্ভিদ, অবশ্যই 2n কথাটা লিখব। এখান থেকে করব সোরাস, এখানে লিখে নিতে পারো পাতায় উপস্থিত সোরাস, 2nটা লিখতে ভুলবে না। সেখান থেকে লিখব রেণুস্থলী, সেটাও লিখব 2n লিখতে ভুল যেন না হয়।
তারপর লিখব রেণু মাতৃ কোষ, এটাও 2n। তারপরে মিওসিস, মিওসিসের ফলে তৈরি হলো রেণু, যেটা হয়ে গেল কি তাহলে n। রেণু থেকে লিখবে লিঙ্গধর উদ্ভিদ, যেটা ফার্নের ক্ষেত্রে যেটাকে বলে প্রোথ্যালাস। প্রোথ্যালাস কথাটা লিখে দেবে, এটাও n, যেহেতু রেণু অঙ্কুরিত হয়ে তৈরি হলো। এরপর এখান থেকে একটা হবে অ্যান্থেরিডিয়াম, অবশ্যই n। আর একটা হবে আর্চিগোনিয়াম, এটাও n। অ্যান্থেরিডিয়াম থেকে তৈরি হবে শুক্রাণু মাতৃকোষ, ডিম্বাণু মাতৃকোষ। এখান থেকে শুক্রাণু, এখান থেকে ডিম্বাণু। এখানে সব জায়গায় কিন্তু n কথাটা থাকবে, ঠিক আছে? এখানেও n। এবার এই দুটো মিলিত হবে, যেটাকে আমরা বলবো নিষেক, এবং নিষেকের ফলে তৈরি হবে জাইগোট, যেটা কিন্তু 2n হয়ে গেল, ঠিক আছে? এবার হচ্ছে ভ্রূণের গঠন এবং বৃদ্ধি। এই ভ্রূণটাও কিন্তু 2n, সেই ভ্রূণ থেকে তৈরি হয়ে যাবে রেণুধর উদ্ভিদ, ঠিক আছে? এইখানে যেখানে শুক্রাণু মাতৃকোষ এবং ডিম্বাণু মাতৃকোষ তৈরি হলো, এটা কিন্তু মাইটোসিস পদ্ধতিতে হবে। আমরা শুক্রাণু মাতৃকোষ এবং ডিম্বাণু মাতৃকোষটা না লিখলেও পারি, কিন্তু সাধারণভাবে মাধ্যমিকের যে বলা থাকে, যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া থাকে, সেখানে এইভাবে সেটা দেওয়া থাকে বলে, ওই দুটো স্টেজও দেওয়া থাকে বলে আমি ওই দুটো তোমাদের লিখে দিলাম। এবার সবসময় দেখবে এই মিওসিস থেকে এই নিষেক, এই মিওসিসটা কিন্তু মিওসিসের ফলে কিন্তু হ্যাপ্লয়েড জনুতে প্রবেশ করে, আর নিষেকের ফলে ডিপ্লয়েড জনুতে প্রবেশ করে। সেই জন্য এই দুটোর মাঝখানে একটা দাগ হবে, দিয়ে এটা হবে রেণুধর দশা, আর এটা হবে লিঙ্গধর দশা। এটাকে 2n বলে লিখে দেবে, আর এটাকে n লিখে দেবে। তাহলে এইটা তোমাদের যদি পরীক্ষাতে যখন আসবে যে জাইগোটের
ফার্নের যৌনক্রমটি পর্যায় চিত্রের মাধ্যমে দেখাও। তাহলে আমি ঠিক যেভাবে দেখালাম এভাবেই তোমাদের লিখতে হবে। তাহলে আমরা যৌনক্রমটা পড়া হয়ে গেল। এরপরে আমরা আজকের ক্লাসটাতে আমরা মাধ্যমিকে এতক্ষণ অবধি জননের যে অংশটুকুনি পড়লাম সেখানে মাধ্যমিকে এই বিগত কয়েক বছরে যে প্রশ্নগুলো এসছে সেই প্রশ্নগুলো একবার দেখে নেব এবং যেখানে কিভাবে উত্তরটা লিখবে, যেখানে বলার প্রয়োজন আছে সেটা বলে দেব। দেখো, মাধ্যমিক 2020 মানে এই বছর মাধ্যমিকে প্রশ্ন এসেছিল যে অস্থানিক পত্রজ মুকুল উদ্ভিদের প্রাকৃতিক অঙ্গজ বিস্তারে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে বক্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো। দেখে মনে হচ্ছে খুব মানে ভাষাটা যেভাবে রয়েছে তোমাদের মনে হবে যে খুব মানে কি লিখবো সেটা অনেক সময় যদি বুঝতে অসুবিধা হয়। এখানে কিন্তু খুব সহজেই শুধু এইটুকুনি লিখলেই হবে যে পাথরকুচি, বিগোনিয়া ইত্যাদি উদ্ভিদের পাতার কিনারায় যে পত্রজ মুকুল উৎপন্ন হয় তা অস্থানিক মূল উৎপাদনে সাহায্য করে এবং এই অস্থানিক মূল সহ পত্রজ মুকুলগুলি জনিত্রী উদ্ভিদ থেকে আলাদা হয়ে যায় এবং তখন তারা নতুন উদ্ভিদে পরিণত হয়। শুধু এটুকুনি বললেই হবে, অর্থাৎ কাদের ক্ষেত্রে পত্রজ মুকুল দেখতে পাওয়া যায় সেটা বলতে হবে, আর সেই পত্রজ মুকুলগুলো কিভাবে জনিত্রী উদ্ভিদ থেকে আলাদা হয়ে গিয়ে নতুন উদ্ভিদ তৈরি করে সেইটুকুনি বললেই হবে। 2019-এ এই চ্যাপ্টারটা থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন এসেছিল এবং তোমরা যেহেতু 2021-এ মাধ্যমিক দেবে সেই জন্য এই অংশগুলো কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। এবং 2019-এ দেখো যে এমসিকিউতে এসেছিল সঠিক জোটটি নির্বাচন করো। বহু বিভাজন হাইড্রা, খন্ডিভবন স্পাইরোগাইরা, পুনরুৎপাদন ফার্ন, কোরোকোদগম প্ল্যানেরিয়া। আমরা জানি যে এখানে খন্ডিভবন স্পাইরোগাইরা এই জোটটা সঠিক, বাকিগুলো ভুল, কাজে এইটাও লিখতে হবে। ঠিক এইরকমই আর একটা কোয়েশ্চেন এই সঠিক জোটটি নির্বাচন করো বলে 2017-তেও এসেছিল, সেটা আমি আর এখানে দিইনি, সেটা দেখে নেবে। সেখানে শুধুমাত্র এই অপশনগুলো আলাদা হয়েছিল কিন্তু সেম টাইপেরই অপশন। সেখানে হয়তো খন্ডি ভবনের সঙ্গে ফার্ন ছিল, কোরোকোদগমের সঙ্গে হাইড্রা ছিল, কাজে কোরোকোদগম হাইড্রাটা সেক্ষেত্রে সঠিক অপশন। তো এরকম কোয়েশ্চেন ছিল। আর একটা কি ছিল যে নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে, প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। জোড় কলমের সঙ্গে আম দেওয়া ছিল, জবার সঙ্গে কি হবে? তোমাদের আগের দিনই পড়িয়েছি আমি যে জবা, গোলাপ ইত্যাদি ফুল গাছের ক্ষেত্রে সাধারণভাবে আমরা শাখা কলম ব্যবহার করে থাকি, তাহলে এখানে শাখা কলম হবে। 2019-এই এসছিল যে অযৌন জনন ও যৌন জননের মধ্যে নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে পার্থক্য নিরূপণ করো। জনিত্রী জীবের সংখ্যা এবং অপত্যজনুর প্রকৃতি, এটাও আমরা ক্লাসে অলরেডি পড়েছি। কোন জীবের প্রজনন গুরুত্বপূর্ণ কেন? এটাও আমরা প্রথম দিনের ক্লাসে দুটো এখানে পয়েন্ট লিখতে বলা হয়েছিল, প্রথম দিনের ক্লাসেই আমরা এটার উত্তরটা পড়েছি। উপযুক্ত উদাহরণ সহ অযৌন জননের 5টি পদ্ধতি বর্ণনা করো। অর্থাৎ আমরা অঙ্গজ জননের আগে অযৌন জননের পদ্ধতির জন্য একটা পুরো ক্লাস আমরা আলোচনা করেছি, সেখানে যে 5টা পদ্ধতি আছে সেই 5টা পদ্ধতি সম্পর্কে লিখতে হবে। তাহলে এটা গেল 2019-এ। ওখানে লেখা ছিল 2017-তে এসেছিল মাইক্রো প্রোপাগেশন কিভাবে সম্পন্ন করা হয়। তাহলে মাইক্রো প্রোপাগেশন কিভাবে সম্পন্ন করা হয় আমরা দেখিয়েছিলাম যখন মাইক্রো প্রোপাগেশন পড়িয়েছিলাম, যে দেখবে যে একটা জায়গায় আমি 4টে ধাপে লিখেছিলাম, সেই 4টে ধাপ কিন্তু এই প্রশ্নের উত্তরে লিখতে হবে। তাহলে তোমরা প্রত্যেকে প্রথমে এতদিন পর্যন্ত আমি জননের যে অংশটা পড়িয়েছি সেই অংশটা আগে ভালো করে পড়বে, তারপরে যে প্রশ্নগুলো এখানে দেখলাম আমরা যে মাধ্যমিকে এসছে সেই প্রশ্নের উত্তরগুলো নিজেরা লেখার চেষ্টা করবে। এরপরে যখন আমি এই জনন অংশটা 2টো ক্লাস নিলেই আমাদের জননটা শেষ হয়ে যাবে। লাস্ট ক্লাসের পর আমি এখান থেকে আরো কিছু কোশ্চেন দিয়ে দেব, যখন সেইগুলো তোমরা লিখবে।